হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা তোমার প্রিভিয়াস ভিডিওতে আমরা কি করেছিলাম, দ্য মাই ওন ট্রু ফ্যামিলি রিটেন বাই টেড হিউজ, অর্থাৎ তার লেখা এই যে কবিতাটা সেটা আমরা লাইন বাই লাইন এক্সপ্লেন করলাম এবং কি করলাম এবং তার থিম এবং তার সিগনিফিকেন্স সম্পর্কে আমরা জানলাম। এই ভিডিওতে আমরা কি করব, এর যে সমস্ত কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে, টেক্সচুয়াল যে কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে সেটা কমপ্লিট করব, তার সাথে সাথে গ্রামার এবং রাইটিং যা আছে সে সম্পর্কে আমরা দেখব কি আছে। এবং রাইটিং এর জন্য যেটা আগেও বলেছি, তোমরা আমার যে ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সে এখানে রাইটিং এর জন্য লিংক দেওয়া থাকবে, সেখানে তোমরা ক্লিক করে তোমাদের রাইটিংটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো শুরু করার আগে প্রথমে একবার আমরা রিক্যাপচুলেট করে নিই যে আমরা প্রিভিয়াস ভিডিওতে এই যে মাই ওন ট্রু ফ্যামিলি সম্পর্কে কি পড়েছিলাম। ঠিক আছে, মনে করে দেখো যে আমরা কি পড়লাম, যে অ্যাকচুয়ালি এই কবিতাটা কি ছিল, যে আমাদের ট্রিজ যে মানে ইম্পর্টেন্স আমাদের অন আর্থ সারফেসে, সেটা বোঝানোর জন্য কিন্তু এই কবিতাটা কিন্তু কি করেছিলেন, এটা লিখেছিলেন। এর মাধ্যমে একটা খুব একটা বিউটিফুল একটা মেসেজ কিন্তু আমাদেরকে দিয়েছিলেন। থ্রু আউট দ্য কবিতাটা আমরা পড়লাম এবং কি দেখলাম যে ইনিশিয়ালি যে রাইটার, রাইটার নয়, পোয়েট অর্থাৎ কবি কি করলেন, যে একটা মেল ডিয়ারের খোঁজে, অর্থাৎ মেল স্ট্যাগের খোঁজে কোথায় গেলেন, মানে চুপি 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 জঙ্গলের দিকে গেলেন। এবং সেখানে গিয়ে তার সাথে কার দেখা হলো, একজন ওমেন, ঠিক আছে, একদম খুব মানে একদম ওল্ড ওমেনের সাথে দেখা হলো এবং সি ওয়াজ আনস্টেডি, এবং তার যে কাপড় চোপড় ছিল খুব জীর্ণ নোংরা। এবং সেই মহিলা কি করলেন, সেই মহিলা কবিকে দেখে তিনি একদম সি বিগেন টু ক্র্যাকল, তাকে দেখে একদম অট্টহাস্য হাসতে লাগলো। এবং সেই হাসির জন্য কি করলো, একদম কবি ভয় খেয়ে গেলেন। এবং ভয় খেয়ে গিয়ে কি করলেন, তিনি দেখেন যে, এবং একটা স্বপ্নের মধ্যে তিনি দেখেন যে তিনি কবিকে ঘিরে আছে সারাউন্ডেড বাই ওক ট্রিজ, তাকে ওক গাছেরা ঘিরে রয়েছে এবং ওক গাছেরা কি করছে, কবিকে তাদের যে অভাব অভিযোগ সেগুলো একজন অ্যাজ এ ফ্যামিলি মেম্বারের মতো কি করছে, তাকে কবিকে জানাচ্ছে। তারা কি বলছেন, যে উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে, থ্রোন আপ, ছিঁড়ে ফেলা হচ্ছে, কিন্তু তোমরা কি করছো, তোমরা দিব্যি রয়েছো, তোমাদের এর জন্য এতটুকু একটা মানে অনুতাপ নেই। সুতরাং এরপর থেকে তোমাদেরকে শপথ করতে হবে। ঠিক আছে, কি শপথ করতে হবে, যে যখনই তোমরা দেখবে যে তুমি যে কোনো ওক গাছ পড়ে আছে বা কোনো ট্রি পড়ে আছে, তখন তোমাকে শপথ করতে হবে তুমি দুটো প্লান্ট, একটা গাছ ইউজ করলে আর একটা গাছ তোমাকে কি করতে হবে, তোমাকে লাগাতে হবে, আদারওয়াইজ কি করবে, তাকে তারা মেরে ফেলবে। ঠিক আছে, সুতরাং এইভাবে কি করে কবি রিয়েলাইজ করতে পারে, ঠিক আছে, যে গাছেদের যে ইম্পর্টেন্সটা তারা তাদের আমাদের লাইফস্টাইলে, অর্থাৎ আমাদের এনভায়রনমেন্টে যে ট্রির যে ইম্পর্টেন্স সেটা কবি রিয়েলাইজ করতে পারে। এবং এই যে ঘটনাটা অর্থাৎ যে ঘটে এবং তারপরে তার স্বপ্নটা যখন ভাঙে, তখন কবি দেখে কোথায়, যে ওই ওক যে গাছের ডালে সে কবি তার স্বপ্নটা ভাঙে। এবং এই স্বপ্নটা কি করে, তার মাইন্ডটাকে, তার হার্টটাকে পুরো অল্টার হিজ হার্ট, চেঞ্জ করে দেয়। ঠিক আছে, এবং যখন সে সেই জঙ্গল থেকে যখন হিউম্যান সিভিলাইজেশন অর্থাৎ হিউম্যান কোম্পানি, তার মানুষের যে সমাজ, সেখানে মনুষ্য সমাজে যখন সে আসে, তখন সে জঙ্গল থেকে তার হাঁটাটা কেমন ছিল, মানে এখানে কবিতায় বলা আছে যে ওয়াক ওয়াজ লাইক এ হিউম্যান চাইল্ড বাট ইজ হার্ট ওয়াজ ফর ট্রি, অর্থাৎ তার হাঁটাটা অ্যাজ এ হিউম্যান চাইল্ড হিসেবে মানুষের মতো হাঁটা ছিল, কিন্তু তার হার্টটা কি ছিল, হার্টটা একদম কনভার্ট হয়ে গিয়েছিল একদম ট্রিদের যে হার্ট, অর্থাৎ ট্রিয়া যেটা ফিল করে। অর্থাৎ অ্যাকচুয়ালি কবি এটা বলতে চেয়েছেন, কবির ইন্ট্রোস্পেক্ট অর্থাৎ রিয়েলাইজেশন হয়েছে, কবি বুঝতে পেরেছেন যে ট্রিজের ইম্পর্টেন্টটা কি, কিভাবে আমাদের ট্রিজটা গুরুত্বপূর্ণ আমাদের ইকোসিস্টেমটাকে মেনটেন করার জন্য। শুধু আমরা কি করছি, আমরা আমাদের নিজেদের নিডসকে স্যাটিসফাই করার জন্য মানে আননেসেসারি, মানে একদম জঙ্গল পর জঙ্গল আমরা কেটে যাচ্ছি, আমাদের এটা করলে চলবে না। হ্যাঁ, আমাদের প্রয়োজনে ইউজ করতে হবে, কিন্তু কি করতে হবে, তার পরিবর্তে আমাদের কিন্তু কি করতে হবে, একটা মেসেজও দিয়েছেন, যদি একটা গাছ কাটি, দুটো গাছ কিন্তু লাগাতেও হবে।
ঠিক আছে? তো সুতরাং আমরা একবার রিক্যাপচুলেট করে নিলাম। এবার আমরা দেখবো যে থ্রু আউট যে মাই ওন ফ্যামিলির যে কবিতাটা রয়েছে এর মধ্যে কি কম্প্রিহেনশন যে এক্সারসাইজ গুলো রয়েছে, টেক্সচুয়াল কম্প্রিহেনশন এক্সারসাইজ অবশ্যই, এবং তার সাথে সাথে তার গ্রামার এবং তার সাথে সাথে তার রাইটিং। চলো শুরু করা যাক। দেখো এবার তোমাদের যে এক্সারসাইজ কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে অর্থাৎ সেগুলো আমরা নাও উইল সলভ দ্য কম্প্রিহেনশন এক্সারসাইজেস। এবার কি কি বলেছে দেখো, প্রথমেই আছে যে চুজ দ্য অল্টারনেটিভ, অর্থাৎ এক নম্বরে আছে দেখবে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু দ্য কমপ্লিট অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। ঠিক আছে, এখানে কি আছে, ক্রিপিং ইন ওক উড দ্য পোয়েট ইজ লুকিং ফর, অর্থাৎ চুপিসারে কি ওক জঙ্গলের মধ্যে কি করছিলেন, লুকিং ফর মানে সার্চ, কি সার্চ করছিলেন আমরা জানি কি যে ডিয়ার অর্থাৎ মেল ডিয়ার দ্যাট ইজ নোন অ্যাজ স্ট্যাগ। এখানে অপশন কি কি আছে যে গোট, রাইনোসরস, 3 নম্বর আছে দেখো স্ট্যাগ, তাহলে আমরা কিন্তু লিখবো অ্যান্সার লিখবো স্ট্যাগ। ওকে, এ কমপ্লিট। বি তে আছে দেখো whenever an oak tree is filled the number of trees the poet must plant it, অর্থাৎ যখনই দেখবে যে ওক ট্রি অর্থাৎ পড়ে রয়েছে অর্থাৎ কাট ডাউন চপ ডাউন, তখন কি দ্য নাম্বার অফ ট্রিজ পোয়েট মাস্ট কি আছে প্লান্ট, কতগুলোকে মানে গাছ ওক গাছ লাগাতে বলেছিল, আদারওয়াইজ দে উইল কিল দ্য পোয়েট। দুটো দেখো এখানে কি কি অপশন আছে 2 3 4 5, প্রথমে এক নম্বরেই অপশন আছে 2। ঠিক আছে, 3 নম্বরে এবার দেখো 3 নম্বরে কি আছে যে when the poet came out of the oak wood his heart was that of a, অর্থাৎ যখন সেলফ মানে ইন্ট্রোস্পেকশনের পর, যখন সেলফ রিয়েলাইজেশনের পর যখন পোয়েট ওক গাছের জঙ্গল থেকে কি হলো হিউম্যান সিভিলাইজেশনের দিকে এলো, তখন তার হার্ট ওয়াজ দ্যাট, কেমন ছিল কি বলেছে দেখো যে স্ট্যাগ অর্থাৎ tree when the poet came out of the oak wood his heart was that of a stag, tree, human child এবং ওমেন, তার হার্টটা ছিল কিসের কার মতো, ট্রির মতো। অর্থাৎ কয় নম্বর আছে ট্রি, 2 নম্বর আছে দেখো, অর্থাৎ 2 নম্বর আছে ট্রি। এমসিকিউ 1 নম্বর তোমাদের এক্সারসাইজ এটা কমপ্লিট। ঠিক আছে, প্রথম অ্যান্সার স্ট্যাগ, দ্বিতীয় হচ্ছে 2, তারপর হচ্ছে ট্রি। এবার দেখো অর্থাৎ নেক্সট যে কোনটা আছে 2 নম্বরে কি আছে দেখো ট্রু ফলস করতে হবে, এবং তার সাথে তোমার ট্রু ফলসটাকে কি করতে হবে তার সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে তোমাকে কিন্তু বোঝাতে হবে যে তোমার অ্যান্সারটা যুক্তি সহকারে ট্রু না ফলস। এখানে কি আছে দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েট, অর্থাৎ হেল্ড দ্য পোয়েট সিক্রেট ইন হার লিটিল ব্যাগ, অর্থাৎ তার ব্যাগে কি হচ্ছে তার সিক্রেট কি করেছিল, মানে হেল্ড দ্য পোয়েট মানে বলেছিল তার ব্যাগে কি আছে তার লিটল সিক্রেটটা আছে। এটা ট্রু না ফলস আমরা অবভিয়াসলি জানি এটা আমরা ট্রু। ঠিক আছে, তা সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে যে কি বলেছিলেন যে মহিলা যে আই হ্যাভ ইয়োর সিক্রেট in her bag. I have your secret here inside the bag. কবিতার একটা লাইন আছে দেখবে ইনসাইড দ্য ব্যাগ তো বলেনি, ইনসাইড মাই লিটল ব্যাগ হবে। আচ্ছা দেখবে ইনসাইড মাই লিটল ব্যাগ। এ কমপ্লিট। বি দেখো দ্য ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড, অর্থাৎ গাছেরা কি বলছিল, ট্রি ট্রাইব বলছিল দ্য পোয়েট ইজ বদার্ড, অর্থাৎ বদার্ড মানে কি ট্রাভেল, কষ্ট পাওয়া। ঠিক আছে, কি জন্য টু সি দ্য চপিং ডাউন দ্য ওক ট্রি। অ্যাকচুয়ালি ইনিশিয়ালি যখন পোয়েটকে যখন দেখলো যে আমি ওক ট্রির মধ্যে বাধা রয়েছি খুঁটির মধ্যে, তখন তারা তো কমপ্লেন জানিয়েছিল যে তোমরা যে আমাদেরকে উই আর চপ ডাউন থ্রোন আপ, কিন্তু তোমরা কি করছো তোমার চোখের পলকও ফেলো না, তো অবভিয়াসলি এটা কি ফলস হবে। এখানে ফলস হলে অ্যান্সার কি হবে হিয়ার
here chopping down, here chopped down, here chopped down, thrown up, chopped down, thrown up, you do not blink an eyes, an eye. That would be the supporting statement. And C কে আছে, the poet never come out of the oak wood. এখানে কি বলেছে যে পোয়েট কখনই কিন্তু ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসেনি। দ্যাট ইজ নট কারেক্ট obviously, because in the last stanza we already discussed, বা we poet also known that যে our যে হিউম্যান সিভিলাইজেশন যখন আসবে, when he will come to the human company, then তার হার্টটা কি হবে, তার হার্টটা হবে কিন্তু লাইক এ ট্রি। তাহলে obviously that would be the false. ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, when I came out of the oak wood, when I came out of the oak wood, back into the, কোথায় আসবে, কোথায় ফিরে আসবে, back into the human companion, ওকে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর কমপ্লিট। এবার 3 নম্বরে দেখবো আমরা কি আছে। দেখো এবার তোমাদের 3 নম্বর কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, অর্থাৎ যে কোয়েশ্চেন দেওয়া আছে, কিছু শর্ট কিছু কোয়েশ্চেন আছে, এইগুলো কিন্তু সম্পূর্ণ কোয়েশ্চেন নয়, এর বাইরে কিন্তু এক্সট্রা অনেক কোয়েশ্চেন রয়েছে। সুতরাং তোমাদের টেক্সচুয়াল বেস এই 3টে মাত্র কোয়েশ্চেন দেওয়া আছে, সেগুলো তোমাকে অ্যান্সার দিতে হবে। তো প্রথমে কি আছে, when did the poet came twice awake, অর্থাৎ awake অর্থাৎ দুবার কখন জেগে উঠলো। তো দুবার তো একটা মানুষ তো দুবার জেগে ওঠে না। তা এখানে মানে পোয়েট বোঝাতে চেয়েছেন যে অর্থাৎ তার ইন্ট্রোস্পেকশন হয়েছে, অর্থাৎ সে পোয়েট রিয়েলাইজ করতে পেরেছে যে ইম্পর্টেন্স অফ ট্রিজ। তাহলে অ্যান্সার কি হবে, যে when the poet came twice awake, কখন, অর্থাৎ যখন when the old lady opened her bag, then the poet, এটা past tense করতে হবে, awoke twice. ক্লিয়ার? তারপর দেখো 2 নম্বরে কি বলেছে, বি, what would happen if the poet what would happen to the poet if he failed to make out the promise, অর্থাৎ কবি যদি তার প্রমিস রাখতে না পারে, ইন দ্যাট টাইম কবির ক্ষেত্রে কি হবে। তো সেখানে বলেছিল যে প্রথমে কি বলেছিল, ট্রিরা উই আর চপ ডাউন, উই আর থ্রোন আপ, কিন্তু তোমরা চোখের পাতা পর্যন্ত ফেলছো না, তাহলে কি হবে, তখন তোমাকে কি করতে হবে, তোমাকে প্রমিস করতে হবে, আদারওয়াইজ ইউ উইল বি ডাই। তাহলে এখানে কি করতে, এখানে কি বলেছে, হোয়াট উড হ্যাপেন, কি ঘটবে, দ্য পোয়েট উড ডাই ইফ হি failed to make the promise, ঠিক আছে। 3 নম্বর দেখো, সি, হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট, অল্টার মানে সিনোনিমস বলেছিলাম কি, চেঞ্জড, অর্থাৎ কি এমন জিনিস যেটা পোয়েটের হার্টটাকে চেঞ্জ করেছিল। লাস্ট টাইম যেটা আমরা কি বলেছিলাম, যে when poet যখন কোথায় আসে, came out to the human civilization of the human company, but his work was like a human child, ঠিক আছে, but his heart was inclined to the trees, অর্থাৎ ট্রিজ এর প্রতি সে কি তার হার্টটা ঝুঁকে গেছে, অর্থাৎ সে রিয়েলাইজ করছে, বুঝতে পেরেছে ইম্পর্টেন্স অফ ট্রি। সেই জন্য কি বলেছে, হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট,
অর্থাৎ কি এমন জিনিস যেটাকে পোয়েটকে চেঞ্জ করেছে, অর্থাৎ তার যে স্বপ্ন, দ্য ড্রিম অফ হিজ dream of his own true family that alter the poet. বুঝা গেল? এইটুকুর মধ্যে কিন্তু তোমাদের যে কম্প্রিহেনশন এক্সারসাইজ এটা কিন্তু কমপ্লিট। এরপরে তোমাদের রয়েছে গ্রামার, ঠিক আছে? এবার নেক্সট স্লাইডে আমরা গ্রামারটা দেখে নেব। দেখো এবার তোমাদের 4 নম্বর কোশ্চেনে কি রয়েছে, চেঞ্জ দ্য ফলোইং ইনটু ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ এটা আছে ন্যারেশন চেঞ্জ। তিনটে তোমাদের এখানে ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে এবং তিনটেই কিন্তু আলাদা ফরম্যাটে আছে, অর্থাৎ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সের পার্ট আছে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। তো প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে, কিন্তু এখানে জাস্ট তোমাদের তিনটে দিয়েছে, যেগুলো আমরা গ্রামার সিরিজ যখন স্টার্ট করব তখন আমরা প্রত্যেকটা ন্যারেশনকে ডিটেলস কিন্তু আমরা পড়বো। তো সুতরাং এখানে যেহেতু টেক্সচুয়াল যে গ্রামার দেওয়া আছে তার বেসিসে আমরা এটা করব। এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে রাহুল আক্সড টু হুম, দীপাকে জিজ্ঞাসা করেছিল যে কি উইল ইউ গো টু দ্য স্কুল টুডে, অর্থাৎ সে কি স্কুলে যাবে, ঠিক আছে? তো এখানে রাহুল প্রথমে দেখতে হবে কি এই যে এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে রিপোর্টিং স্পিচ আর এই পার্টটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ রিপোর্টিং স্পিচে দেখতে হবে আমাদের ভাবটা কোন টেন্সে রয়েছে। এখানে রিপোর্টিং স্পিচে ভাবটা রয়েছে তোমার পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে? এবং এখানে কি আছে উইল ইউ গো টু স্কুল, অর্থাৎ এটা কি আছে এই ফরম্যাটটা রয়েছে কিন্তু ইন্টারোগেটিভে, কিন্তু এটা টেন্স রয়েছে কিসের, ফিউচারে। তাহলে এবার যখনই ফিউচার থাক বা যাই থাক, কিন্তু এর পরে যখন আমরা যেটাকে জয়েন করব তখন সেটা কি হবে, সেটা জাস্ট অ্যাসার্টিভ ফরম্যাটে হবে। অ্যাসার্টিভ ফরম্যাট মানে কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ফরম্যাটে হবে। ক্লিয়ার? এবার দেখো তাহলে প্রথম আমাদের কি করতে হবে, আমাদের আইডেন্টিফাই করতে হবে দুটো যে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে টেন্স থেকে দেখতে হবে। তাহলে এখানে কি আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে? এবং এখানে পাস্ট ইনডিফিনাইট আছে এবং এখানে কি আছে ফিউচার ইনডিফিনাইট। তাহলে সেখানে এবার কি হবে, তাহলে ন্যারেশনটা হবে কিন্তু পাস্ট ইনডিফিনাইটই হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে, দেখো রাহুল আস্কড দীপাকে জিজ্ঞাসা করছে, ঠিক আছে? এবার এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু দু ধরনের, কিন্তু এখানে দ্যাট ব্যবহৃত হয় না, তোমরা জানো। দ্যাটের পরিবর্তে কি হয়, যদি কোনো বি ভাব দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ স্টার্ট হয় তাহলে সেখানে হোয়েদার বা ইট ইউজ হয়। তুমি হোয়েদারও লিখতে পারো দ্যাটের পরিবর্তে, বা ইফও লিখতে পারো, বা যদি ডাব্লিউএইচ দিয়ে স্টার্ট হয় তাহলে ডাইরেক্টলি আমরা জানি ডাব্লিউএইচটা বসে যাবে। তাহলে এখানে কি আছে, যে যেহেতু এখানে উইল ইউ গো টু স্কুল টুডে, তাহলে এখানে কি হবে, দ্যাট এর পরিবর্তে কি হবে, বি ভাব আছে, সেই জন্য ইফ বা হোয়েদার দুটোর মধ্যে একটা আমরা ইফই লিখলাম। ইফ এই ভার্বের ইয়েকে দীপা, এবার কি হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফরম্যাটে হবে, অ্যাসার্টিভ ফরম্যাটে। সাবজেক্টকে দীপা অর্থাৎ সি, উইলের পাস্ট ইনডিফিনাইট কি, পাস্ট টেন্স, ইফ সি উড, ঠিক আছে? গো, ইফ সি উড গো টু স্কুল, টুডে থাকলে কি হয়, টুডে থাকলে দ্যাট ডে। ফুল স্টপ। ক্লিয়ার? এবার দেখো 2 নম্বরটা দেখো, বিটা কি বলছে, রিতা সেড টু আয়েশা, রিতা আয়েশাকে বলছে, এটাও কিন্তু কি রিপোর্টিং স্পিচ, ঠিক আছে? এবং প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা হচ্ছে কিন্তু এটা কোন স্পিচ, এটা রিপোর্টিং, এটা রিপোর্টেড স্পিচ। এবার প্রথমে কি করতে হবে, at first you have to identify the type of sentence। এখানে কি যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা কি মানে কি সেন্টেন্স, এটা আমরা জানি ইম্পারেটিভ, মানে ইম্পার্ট মানে অর্থাৎ আদেশ, অনুরোধ, এই সমস্ত থাকলে এখানে থাকলে দ্যাটের পরিবর্তে কি হবে, ইনস্টিড অফ দ্যাটের পরিবর্তে টু ব্যবহার হয়, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, কোন টেন্স এটা,
পাস্ট ইনডিফিনাইট, তাহলে অর্থাৎ সেড ডু পরিবর্তে কি হবে এখানে, যেহেতু এখানে কি বলছে প্লিজ বলছে মানে আর্জিং, তাহলে রিকোয়েস্ট, রিতা রিকোয়েস্ট, রিকোয়েস্ট হবে না রিকোয়েস্টেড হবে, কারণ যেহেতু পাস্ট ইনডিফিনাইট। রিকোয়েস্টেড আয়েশা, আয়েশাকে রিকোয়েস্ট করছে কি, দ্যাটের পরিবর্তে কি হবে বলছিলাম টু ব্যবহৃত হবে, অর্থাৎ রিকোয়েস্টেড আয়েশা টু গিভ, আয়েশাটা কি মেল না ফিমেল, অর্থাৎ ফিমেল, তাহলে হবে কি দ্যাট আয়েশা টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে যখন আমরা করব, অর্থাৎ এর পরের যে সেগমেন্টটা থাকছে সেটা কিন্তু আমরা সবসময় কিন্তু আমাদের কিন্তু অ্যাসার্টিভ ফরম্যাটে করতে হবে, ঠিক আছে। সিটা দেখো, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল, ঠিক আছে, এটাও কিন্তু অর্থাৎ রিপোর্টিং স্পিচে এটাও কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, ঠিক আছে। কি বলছে, মে ইউ বি হ্যাপি, এটাও কিন্তু রিপোর্টেড স্পিচ, অর্থাৎ দেখো এটা পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে, ক্লিয়ার। এবং মে ইউ বি হ্যাপি, কি বলেছিলাম যে এটা তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টাইপ অফ সেন্টেন্স। মে ইউ বি হ্যাপি মানে কি, এটা মনের ইচ্ছা প্রকাশ করছে, অর্থাৎ এটা অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এবং অপটেটিভ সেন্টেন্সে কি হয়, অপটেটিভ সেন্টেন্সে কিন্তু আমরা দ্যাট ব্যবহার করি, আমরা দ্যাট যে আমাদের 5টা সেন্টেন্স আছে সেই 5টা সেন্টেন্সের মধ্যে দ্যাট কার কার ক্ষেত্রে ব্যবহৃত হয়, অপটেটিভে ব্যবহৃত হবে, অ্যাসার্টিভে ব্যবহৃত হবে, আর এক্সক্লেমেটরি ব্যবহৃত হবে। আর বাদ বাকি ইন্টারোগেটিভে কি ইউজ করব, যদি বি ভার্ব থাকে হোয়েদার বা ইফ, আদারওয়াইজ যে WH কোশ্চেন থাকবে সেই WH যে ওয়ার্ডটা থাকবে সেটা ডাইরেক্টলি ব্যবহৃত হয়ে যাবে, ঠিক আছে। ইম্পারেটিভের ক্ষেত্রে কি ব্যবহৃত হবে, ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা বললাম এই যে একদম টু ব্যবহৃত হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এটা কি অপটেটিভ, ঠিক আছে। তাহলে এখানে কি বলতে, তাহলে এখানে দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল, কি বলছে আশীর্বাদ করছে, তাহলে উইশ, কিন্তু উইশ হবে না, কি হবে পাস্ট, যেহেতু ইনডিফিনাইট উইশড, অর্থাৎ দ্য ওল্ড ম্যান উইশ দ্য লিটল গার্ল, তাহলে কি দ্যাট ব্যবহৃত হবে না হবে না, হবে। দ্যাট কি ব্যবহৃত হবে, এটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে, ঠিক আছে। এটা কোন টেন্সে আছে, মে ইউ বি হ্যাপি, ঠিক আছে। এটা সমগ্র আমার টেন্সটা কোন টেন্সে হবে, সেটা হবে তোমার পাস্ট ইনডিফিনাইট হবে। তাহলে দ্যাট সি, এখানে যেহেতু গার্ল সেজন্য সি, যেহেতু এখানে গার্ল, এখানে যদি কোনো বয় থাকতো তাহলে কিন্তু এখানে হি হয়ে যেত অ্যাকর্ডিং টু রুলস। তাহলে এখানে কি হচ্ছে, যেহেতু গার্ল আছে সেজন্য সি হচ্ছে, সি মেয়ের পাস্ট টেন্স কি মাইট, অবশ্যই সি মাইট হ্যাপি, মাইট বি হ্যাপি, ঠিক আছে। এটা এই তিনটের মধ্যে দিয়ে জাস্ট তোমাদের একটা কনসেপ্ট দিয়েছে, ঠিক আছে। আরো ইলাবোরেটলি এগুলো কিন্তু তোমাদের এইগুলো কি করতে হবে, পড়তে হবে, যেগুলো আমরা যখন গ্রামারের সিরিজ করব তখন প্রত্যেকটা ব্যাপার আমরা প্রত্যেকটা মানে সেন্টেন্সের যে পার্ট আছে সেই পার্টের প্রত্যেকটা খুঁটিনাটি আমরা কিন্তু পড়বো, যেহেতু এটা টেক্সচুয়াল তোমাদের গ্রামারের যেহেতু দেওয়া আছে সেটা আমরা কিন্তু এগুলো সলভ করলাম। এরপরে আমরা 5 নম্বর সিরিজে কি আছে দেখবো। দেখো এবার তোমাদের 5 নম্বরে কি আছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ এখানেও কিছু তোমাদের গ্রামারের কিছু এক্সাম্পল এখানে কিন্তু সেট করা আছে, তোমাদের এইগুলোকে করতে হবে, ঠিক আছে। তো প্রথমে কি আছে, রঞ্জন সেড হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলেছে, যে রঞ্জন কি বলছে, যে হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, কে না রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে, কিন্তু এটা কোয়েশ্চেন মার্ক আছে, তোমাকে ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, অর্থাৎ এই নটটাকে তোমাকে এখানে কি করতে হবে, এখান থেকে রিমুভ করতে হবে, কিন্তু সেন্টেন্সের মিনিংটা কিন্তু একই থাকবে। কিভাবে করবে, নট যেহেতু রিমুভ করব এবং রবীন্দ্রনাথটাও থাকবে, তাহলে কিভাবে করবে দেখো। তাহলে এখানে কি আছে, যে রঞ্জন said that
রঞ্জন বলল যে হু ডাজ নট নো দ্য রবীন্দ্রনাথ, তার মানে কি এভরিওয়ান নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ, তাই না? তার মানে কি দেখো এই দুটো সেন্টেন্সের মিনিং কিন্তু সেম। কি হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, মানে রবীন্দ্রনাথের নাম কে না জানে, তার মানেটা কি যে রঞ্জন সেড দ্যাট এভরিওয়ান নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ, দুটোর মিনিং কিন্তু সেম। কিন্তু এখান থেকে কি চলে গেল, এই সেন্টেন্সের মধ্যে কোথাও কি নট আছে, নেগেটিভ নেই, তাহলে এখানে কি হলো, সেজন্য এটা অ্যাফার্মেটিভে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এবার সেকেন্ড কি বলেছে দেখো, বি বলছে সঙ্গীতা রানস ফাস্টার দেন এনি আদার গার্ল ইন হার ক্লাস। এটা কি করতে হবে, পজিটিভ ডিগ্রি ফাস্টার, অর্থাৎ ডিগ্রি কার চেঞ্জ হয়, ডিগ্রি চেঞ্জ হয় কিন্তু অ্যাডজেক্টিভের, তাই তো? তাহলে এখানে ফার্স্টের যে পজিটিভ ডিগ্রি সেটা কি, ফার্স্টারের পজিটিভ ডিগ্রি, ফার্স্টারের পজিটিভ ডিগ্রি কিন্তু ফার্স্ট, এবং এর সুপারলেটিভ ডিগ্রি কি হবে, ফার্স্টেস্ট। তাহলে কি করতে হবে, এই সেন্টেন্সটাকে এমন ভাবে আমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, সাজাতে হবে, এই ফার্স্টারটাকে কি করতে হবে, পজিটিভ ডিগ্রিটাকে এটা কি করতে, ফার্স্টারের পজিটিভ ডিগ্রি, অর্থাৎ এখানে কি হবে, ফার্স্ট কথাটা ইউজ হবে, কিন্তু সেন্টেন্সের মিনিংটা কিন্তু একই থাকবে, তাই তো? তাহলে কি হবে, এখানে কি বলেছে, সঙ্গীতা রান ফাস্টার দেন এনি আদার গার্ল ইন দ্য হার ক্লাস, তার মানে কি, এটা মানে হচ্ছে নো আদার গার্ল, নো আদার গার্ল no other girl in her class runs fast as কে, সঙ্গীতা। no other girls in her class runs as fast, সরি এর আগে একটা অ্যাজ হবে, as fast as সঙ্গীতা। ঠিক আছে, তার মানে কি যে নো আদার গার্ল ইন দ্য ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা, মানে এই ক্লাসে এমন কেউ নেই যে সঙ্গীতার মতো, সঙ্গীতা যেমন দৌড়ায় ঠিক সেরকম দৌড়াতে পারে। তার মিনিংটাই হচ্ছে কি, তার মিনিং হচ্ছে যে সঙ্গীতা রানস ফাস্টার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরে কি বলেছে, যে কৌশিকী ব্লেম হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল, অর্থাৎ তার যে সমস্যার জন্য তার সমস্ত দোষারোপটা কৌশিকী কার উপর করলো, তার বন্ধুর উপর। এখানে কি করতে হবে, রিরাইট দ্য ইউজিং নাউন ফর্ম অফ ব্লেম, অর্থাৎ ব্লেমটা এখানে কি হয়ে রয়েছে, ব্লেম এখানে ভার্ব রয়েছে, অর্থাৎ ব্লেমের নাউন কি হবে, ব্লেম অনলি ব্লেম, দোষারোপ করা। ঠিক আছে, সুতরাং এই ব্লেম কথাটা কিন্তু এখানে ইউজ করতে হবে ইনস্টিড অফ ব্লেমড, তাই তো? তাহলে এখানে কি করবো দেখো, কৌশিকী পুট ব্লেম কার উপর, অন হার ফ্রেন্ড, তার বন্ধুর উপর, কিসের জন্য, ফর দ্য ট্রাভেল। ক্লিয়ার? দেখো এই দুটো সেন্টেন্সের মিনিং কিন্তু একই, কিন্তু এখানে আমার কি হয়েছে, এখানে ব্লেম, এখানে ভার্ব হয়েছিল, এখানে আমি কি করলাম, এখানে আমি কিন্তু নাউন করলাম। এই তিনটে সেন্টেন্সেরই কিন্তু সেগমেন্টের এদের নিয়ম কিন্তু একই, যে প্রত্যেকটাকে সেন্টেন্সের মিনিং কিন্তু একই থাকছে, শুধু আমাদের কি করতে হচ্ছে, এদেরকে আমাদের অ্যাকর্ডিং টু ডাইরেকশন অনুযায়ী আমাদের কি করতে হচ্ছে, এদেরকে চেঞ্জ করতে হচ্ছে। প্রথমটাতে আমরা কি দেখলাম, যে যেহেতু এখানে কি রয়েছে, যে রঞ্জন সেড হু ডাজন্ট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, এখানে আমরা অ্যাফার্মেটিভ করলাম, অর্থাৎ না বাচক রয়েছে, ডাজন্ট আছে, তাহলে এখানে আমরা হ্যাঁ বাচকে করলাম। ঠিক আছে, সেই জন্য আবার এটাও কিন্তু তাই, এটা ডিগ্রি চেঞ্জ করলাম। ঠিক আছে, কিন্তু মিনিং দুটোরই কিন্তু, এই দুটো সেন্টেন্স মিনিং একই, এই দুটো সেন্টেন্সের মিনিং একই, ঠিক সিমিলারলি এই দুটো সেন্টেন্স মিনিং কিন্তু একই। বোঝা গেল? 5 নম্বর তোমাদের যে গ্রামার তোমাদের এইটুকুই রয়েছে। ঠিক আছে, এবার আমরা
তারপরে দেখবে তোমাদের এবার রাইটিং আছে, অর্থাৎ রাইটিং হচ্ছে নোটিশ রাইটিং। কিভাবে নোটিশ লিখতে হয় তার একটা ফরম্যাট কিন্তু তোমাদের বইয়ে আগে কিন্তু দেওয়া আছে, কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এইভাবে নোটিশ লিখতে হয়। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা কি দেখবো, যে নোটিশটা দেখে নেবো যে কিভাবে নোটিশটা লিখতে হয়। এবার দেখো তোমাদের রাইটিং সেকশনে অর্থাৎ 6 নম্বরে তোমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে আগের আমরা রাইটিং এ কি দেখেছি, যে প্যারাগ্রাফ, এবং তার আগে কি দেখেছি, যে এডিটোরিয়াল লেটার। এবার হচ্ছে তোমাদের নোটিশ রাইটিং, ঠিক আছে। তো নোটিশ কিভাবে লিখতে হয় তার জন্য তোমাদের একটা ফরম্যাট তোমাদের অলরেডি তোমাদের একটা দেওয়া আছে। 6 নম্বরে পেজ নাম্বার হচ্ছে 35, ঠিক আছে। এখানে দেখো এখানে কি আছে, যেমন একটা মিউজিক কম্পিটিশন সম্পর্কে একটা নোটিশ এখানে দেওয়া আছে। তো এখানে নোটিশ লিখতে গেলে কি কি করতে হয় সেটা আগে তোমাদেরকে জানতে হবে, সেগুলো মনে রাখতে হবে। প্রথমে কি করতে হবে, যে কোন প্রিমিসে বা কোথায় কোনো জিনিস যে অর্গানাইজ হবে সেই জায়গাটার নাম, কোনো স্কুল হোক, কোনো অডিটোরিয়াম হোক বা কোনো কলেজ হোক, তার নামটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। অর্থাৎ এই যে তারপরে যে 7 নম্বর যেটা তোমাদের যেটা রাইটিং যে অ্যাক্টিভিটি আছে, কি আছে, ইউর স্কুল ইজ গোয়িং টু হোস্ট দ্য ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, ঠিক আছে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল অফ দ্য স্পোর্টস ক্লাব অফ ইউর স্কুল। এখানে কি বলেছে, রাইট এ নোটিস উইদিন 100 ওয়ার্ডস কলিং স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন, মেনশন দ্য টাইম, ডেট, ভেন্যু অফ দ্য কম্পিটিশন। অর্থাৎ টাইম, সময়, তারিখ এবং স্থানের নাম মেনশন করতে হবে। অ্যান্ড ইয়োর নোটিস শুড বি কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার, হেডমিস্ট্রেস অফ ইয়োর স্কুল, ঠিক আছে। তাহলে নোটিশে কি বলেছে, যে নোটিশে 3টে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কোথায় তোমার নোটিশটা কোথায় হচ্ছে, স্কুলে হচ্ছে না কলেজে হচ্ছে, ঠিক আছে। এর 7 নম্বরে অ্যান্সারটা আমি এখানে লিখেছি, তোমরা দরকার পড়লে এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। এবার এর অ্যান্সারই হচ্ছে এটা। প্রথমে কি করতে হবে, যে এবিসি স্কুল, যেহেতু আমি কোন স্কুল পার্টিকুলারলি কোন স্কুলের নাম দিইনি, সেজন্য নাম দিয়েছি এবিসি স্কুল। এবার তারপরে যেটা মনে রাখা নোটেবল থিং, সেটা হচ্ছে এই নোটিশ কথাটা লিখতে হবে কিন্তু এটা উইথ ক্যাপস লেটার, অর্থাৎ সবটাই কিন্তু বড় হাতের লিখতে হবে। তারপরে লিখতে হবে তোমার যে নোটিশের কি টপিক, এটা হচ্ছে নোটিশের টপিক, ঠিক আছে। কি সম্পর্কে নোটিশ, কেউ তো তোমার গোটাটা পড়ে দেখবে না, অর্থাৎ এই টপিকটাতে চোখ বুলালেই কিন্তু বোঝা যাবে যে নোটিশটা কি সম্পর্কে দিয়েছে, ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন। এখানে একটা মজার বিষয় আছে, যে আমরা হয়তো অনেকেই জানি না, এখানে কাছে ইন্টার স্কুল। আচ্ছা, ইন্টার স্কুল মানেটা কি? ইন্টার স্কুল মানে হচ্ছে একটা স্কুলের সাথে আর একটা স্কুল, তাই তো, তাকে বলে ইন্টার স্কুল। যেমন বলে ইন্টারন্যাশনাল, একটা দেশের সাথে আর একটা দেশের। তাহলে সাপোজ ধরো একই স্কুলে হয়তো দেখা গেল যে ক্লাস 10 হয়তো 3টে সেকশন এবিসি। তাহলে এক স্কুলের এবি 3টে সেকশনের মধ্যে যখন কম্পিটিশন হবে তখন সেটা কি বলবো, ইন্টার স্কুল বলবো, তখন সেটা বলবো ইন্ট্রা, INTRA। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টার অ্যান্ড ইন্ট্রা, ঠিক আছে, এটা মনে রাখবে। তো এখানে কি বলা আছে দেখো, দিস ইজ টু নোটিফাই, ঠিক আছে, হ্যাঁ। এবং তারপরে একটা মনে রাখতে হবে ডেট, তুমি কোন তারিখে ডেটটা লিখছো, নোটিশটা তুমি পাবলিশ করছো, সেই ডেটটাকে কিন্তু মেনশন করতে হবে। তাহলে 3টে জিনিস আমাদের মনে রাখতে হবে, কি, যে আমি সেই মানে কোনো জিনিস যখন কোথায় অর্গানাইজ হচ্ছে সেই জায়গাটার নাম লিখতে হবে, তারপর নোটিশ এটাকে আমার ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তারপর নোটিশের টপিক লিখতে হবে, এবং কোন তারিখে নোটিশটা তুমি দিচ্ছ সেই তারিখটাকে লিখতে হবে, ঠিক আছে। এই তারিখে এবার বেস করেই কিন্তু হবে। এবার কি বলেছে দেখো, দিস ইজ নোটিফাই all the students that our school has been organized with the arranging the inter school sports competition this year। অর্থাৎ এখানে নোটিফাই করা হচ্ছে বা জানানো যাচ্ছে যে আমাদের স্কুল কি করছে, সমস্ত স্টুডেন্টদের জানাচ্ছে যে আমাদের স্কুল এবছর আন্তর স্কুল যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার যে কম্পিটিশন সেটা আমাদের স্কুলে অর্গানাইজ হচ্ছে ইন দিস ইয়ার। কোথায় কবে হচ্ছে, ডেট মেনশন করতে হবে, ইউ হ্যাভ টু মেনশন ডেট, ভেন্যু অ্যান্ড টাইম। কি ডেট মেনশন করা আছে, আমাদের ডেট কবে, অন 16 ফেব্রুয়ারি 2014, ফ্রম কোথা থেকে, টাইম, এটা হচ্ছে ডেট, টাইমটা কত, 11 AM টু 5 PM, অর্থাৎ 10টার সময় শুরু হবে, 5টার সময় কিন্তু the ceremony will be end. The competition will be conduct, অর্থাৎ কন্ডাক্ট মানে সংগঠিত হওয়া, কখন, অন আওয়ার স্কুল, কোথায় হবে, এটা হচ্ছে ভেন্যু, কোথায়, স্কুল গ্রাউন্ড, আমাদের স্কুল গ্রাউন্ডে হবে, ছাদে তো আর হবে না, স্কুল গ্রাউন্ডে হবে। এবার কি বলেছে,
ডিফারেন্ট ইভেন্ট উইল টেক প্লেস, অর্থাৎ ডিফারেন্ট ইভেন্ট মানে এখানে বিভিন্ন রকমের খেলা, স্পোর্টস অ্যাক্টিভিটি এখানে কি হবে, টেক প্লেস মানে হচ্ছে সংগঠিত হওয়া, ঠিক আছে। টেক প্লেস এটা হচ্ছে ফ্রেজাল ভাব, টেক প্লেস, হুইচ দ্য পিপল অর্থাৎ স্টুডেন্টরা কি করবে, উইল অ্যাওয়ার অফ অ্যাজ দ্য রেজাল্ট অফ দেয়ার কি স্কুল স্পোর্টস অ্যাক্টিভিটিস, অর্থাৎ তাদের সম্পর্কে যে রেজাল্টটা জানানো হবে তাদের কি, যে স্কুল স্পোর্টস এর যে অ্যাক্টিভিটি অর্থাৎ যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেই মার্কশিটে এদের রেজাল্টটা দেওয়া হবে। এন্ড সো সেই জন্য কি করতে হবে, সো অন অর বিফোর ফেব্রুয়ারি, অর্থাৎ যারা যারা ইন্টারেস্টেড তারা কি হবে, বিফোর ফেব্রুয়ারি 24, অর্থাৎ 24 এর আগে কি করতে হবে তোমাদেরকে, যে যে ইন্টারেস্ট তাদেরকে নাম সাবমিট করতে হবে। অর্থাৎ আমাদের স্কুলটা হবে মানে কম্পিটিশন হবে 16 ফেব্রুয়ারি, কিন্তু তার আগে তো আমরা 16 ফেব্রুয়ারি পরে তো আর করলে হবে, তার আগে করতে হবে। সেই জন্য ইন্টারেস্টেড পিপল শুড কন্ডাক্ট দেয়ার ইন্ডিভিজুয়াল ক্লাস ইনস্ট্রাক্টর টু রেজিস্টার দেয়ার নেম, ঠিক আছে। অ্যাজ এ স্টুডেন্ট, এবার একটা রুলসও দেওয়া আছে, কি আছে, এ স্টুডেন্টস ক্যান অনলি কম্পিট, একজন স্টুডেন্ট মাত্র কম্পিট করতে পারে, পার্টিসিপেট করতে পারে কটা সেকশনে, 3 ইভেন্টস এট এ টাইম, 3টে মানে খেলাতে কি সে কিন্তু পার্টিসিপেট করতে পারে একসাথে। এভরিওয়ান ইজ এনকারেজ টু মিট উইথ দেয়ার স্কুল গেম, অর্থাৎ স্কুল গেম টিচার, প্রত্যেকটা স্কুলে গেম টিচার থাকে, পিটি টিচার থাকে, সেখানে কি করতে হবে, তাদেরকে নাম কি করতে হবে, মানে নাম নয়, তাদের ফার্দার ইনফরমেশন যদি আরো কিছু কোয়ারি থাকে সেই ইনফরমেশন সেই স্কুল টিচারের কাছে গিয়ে অর্থাৎ স্কুল গেম টিচারের কাছে তারা নেবে। অর্থাৎ দেখো তোমাদের যেখানে যেমন বলা ছিল সেই ওয়াইজই কিন্তু নোটিশটা দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট, প্লাস কখন নোটিশ পাবলিশ হচ্ছে, কখন অর্গানাইজ হচ্ছে, এবং তার ভেনিউ কখন, এবং কি কি রুলস অ্যান্ড রেগুলেশন। তারপর এখানে কে সাইন করবে, হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস, এবং ইউ আর দ্য স্টুডেন্ট সেক্রেটারি কালচারাল কমিটি, যেহেতু স্কুল এবিসি, কারণ আমি এখানে স্কুলের নাম দিয়েছি এবিসি। ক্লিয়ার? তো এইভাবে আমরা প্রত্যেকটা এই যে সেকশনের প্রত্যেকটা আমরা কি করলাম, যে গ্রামার থেকে আরম্ভ করে যে কম্প্রিহেনশন এক্সারসাইজ ছিল সেটা আমরা কমপ্লিট করলাম। এবার নেক্সট যে তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা আছে তোমাদের আওয়ার রানওয়ে কাইট, যেটা কে লিখেছেন, রিটেন বাই লুসি মন্টেগুমারি, ঠিক আছে। তো স্টিল দেয়ার, স্টে কানেক্টেড এন্ড কিপ লার্নিং এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রাডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।